কলকাতার আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ট্রাম লাইনের পাশ দিয়ে ছাতা মাথায় দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল মেঘলা। এক হাতে আগলে রাখা একগুচ্ছ নীল অপরাজিতা, আর কাঁধে ঝোলানো আকার খাতা ভর্তি ব্যাগটা। মেঘলা চারুকলার ছাত্রী, শান্ত স্বভাবের। ওর জীবনের ক্যানভাসটা একদম সাদা মাটাই ছিল, যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটার সাথে ওর ধাক্কা লাগলো। ঠিক মোড়ের মাথায় আসতেই একটা কালো রঙের দামি এসইউভি সজোরে কাদা ছিটিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেল। মেঘলার দুধ সাদা কুর্তাটা মুহূর্তেই নোংরা কাদায় একাকার হয়ে গেল। রাগে আর বিরক্তিতে মেঘলা চিৎকার করে উঠল, অসভ্য! চোখে কি দেখতে পান না এভাবে কেউ গাড়ি চালায়? গাড়িটা কিছুটা দূরে গিয়ে হঠাৎ কড়া ব্রেক কষে থমকে দাঁড়ালো। তারপর রিভার্স গিয়ার দিয়ে ঠিক মেঘলার সামনে এসে থামল। জানলার কালো কাচটা ধীরে ধীরে নিচে নামল। ভেতরে বসে আছে এক যুবক, চোখে চওড়া সানগ্লাস, তীক্ষ্ণ নাক আর কপালে এসে পড়া কয়েক গাছি অবিন্যস্ত চুল। তার নাম অরণ্য চ্যাটার্জি। শহরের নামকরা বিজনেস টাইকুন হওয়ার পাশাপাশি সে বড্ড মেজাজি আর জেদি। অরণ্য অত্যন্ত শীতল গলায় বলল, রাস্তার মাঝখানে সং সেজে দাঁড়িয়ে থাকলে কাদা তো গায়ে লাগবেই। কত ক্ষতিপূরণ চাই আপনার? টাকা না অন্য কিছু? মেঘলা অবাক হয়ে ওর দিকে চাইল। অপমানে ওর কান ঝাঝা করে উঠল। টাকা দিয়ে কি সব কিছু কেনা যায় মিস্টার? সামান্য একটা দুঃখিত বলতেও কি আপনাদের ইগোতে লাগে? অরণ্য কোনো উত্তর দিল না। পকেট থেকে একটা বিজনেস কার্ড বের করে মেঘলার দিকে অবজ্ঞার সাথে এগিয়ে দিয়ে বলল, বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। বলেই জানলার কাচটা তুলে দিয়ে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে চলে গেল অরণ্য। মেঘলা রাগে কার্ডটা ছিঁড়ে ফেলতে গিয়েও থমকে গেল। কার্ডে সোনালি অক্ষরে লেখা, অরণ্য চ্যাটার্জি, সিইও, চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। পরদিন সকালে মেঘলা ওর সবচেয়ে প্রিয় কয়েকটা পেন্টিং নিয়ে বেরিয়ে পড়ল। ওর পরনে একটা নীল রঙের শাড়ি, কপালে ছোট একটা টিপ। আজ ওর জন্য খুব বড় দিন। শহরের বিখ্যাত চ্যাটার্জি আর্ট গ্যালারি থেকে ওর ডাক এসেছে। যদি ওরা মেঘলার কাজ পছন্দ করে, তবে ওর প্রথম একক প্রদর্শনী কেউ আটকাতে পারবে না। গ্যালারির বিশাল হলঘরে ঢুকতেই মেঘলার চোখ ধাঁধিয়ে গেল। দেওয়ালে দেওয়ালে বিশ্ববিখ্যাত সব শিল্পীদের কাজ। ও একটু ইতস্তত বোধ করছিল। নিজের সাধারণ ঝোলা ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরে ও এগিয়ে গেল ম্যানেজারের কেবিনের দিকে। দরজায় নক করতেই ভেতর থেকে গম্ভীর স্বরে আওয়াজ এলো, ভেতরে আসুন। মেঘলা ভেতরে ঢুকেই থমকে দাঁড়ালো। হৃৎপিণ্ডের স্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। বিশাল বড় সেগুন কাঠের টেবিলের ওপাশে বসে আছে সেই মানুষটা, অরণ্য চ্যাটার্জি। ওর চোখে এখনও সেই একই শীতলতা। হাতে একটা দামি ফাউন্টেন পেন দিয়ে কিছু ফাইলে সই করছে। মেঘলাকে দেখে অরণ্য কলমটা থামালে। একটা বাঁকা হাসি ও ঠোঁটের কোণে ফুটে উঠল। ওহ, আপনি সেই কাদামাখা রাজকুমারী! এখানেও কি ক্ষতিপূরণ চাইতে এসেছেন? মেঘলা নিজেকে সামলে নিয়ে চিবুক শক্ত করে বলল, আমি এখানে আমার কাজের জন্য এসেছি মিস্টার চ্যাটার্জি। কোনো দয়া চাই তিনি। আমি জানতাম না এই গ্যালারিটা আপনার। অরণ্য চেয়ারে হেলান দিয়ে বসল। পুরো শহরটা আমার না হলেও আপনার মতো সাধারণ শিল্পীদের ভাগ্যটা আমার এই কলমের ডগায় থাকে। দেখি কি এঁকেছেন আপনি? মেঘলা কাঁপা কাঁপা হাতে ওর আঁকা ক্যানভাসগুলো টেবিলের ওপর রাখল। অরণ্য খুব খুঁটিয়ে ছবিগুলো দেখতে লাগল। হঠাৎ একটা ছবির সামনে এসে ওর চোখ স্থির হয়ে গেল। একটা বৃষ্টির বিকেলের ছবি, যেখানে এক জোড়া প্রেমিক এক ছাতার নিচে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রেমিকের মুখটা আবছা হলেও অবিকল অরণ্যের মতো দেখতে। অরণ্যের চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে গেল। ও মেঘলার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, এটার মানে কি? আপনি কি আমার ওপর স্পাইগিরি করছেন, নাকি আমাকে ব্ল্যাকমেল করার নতুন কোনো ফন্দি এটা? মেঘলা ঘাবলে গিয়ে বলল, না,
না, এটা জাস্ট একটা কাল্পনিক ছবি, আমি কাউকে অনুসরণ করিনি। অরণ্য হঠাৎ উঠে দাঁড়ালো। ও মেঘলার খুব কাছে এসে নিচু স্বরে বলল, শুনুন মিস মেঘলা, আমার গ্যালারিতে আপনার মতো সস্তা ইমোশন বিক্রি করা মেয়েদের কোনো জায়গা নেই। আপনার এইসব ছবি নিয়ে এখনই এখান থেকে বেরিয়ে যান। মেঘলার চোখে জল এসে গেল। ওর এতদিনের পরিশ্রম, এতদিনের স্বপ্ন সব যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ও ছবিগুলো গুছিয়ে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, টাকা দিয়ে আপনি গ্যালারি কিনতে পারেন মিস্টার চ্যাটার্জি, কিন্তু শিল্পবোধ কেনা যায় না। একদিন আপনি নিজেই আমাকে খুঁজে বের করবেন, এটা আমার চ্যালেঞ্জ। বলেই মেঘলা দ্রুত পায়ে বেরিয়ে গেল। পেছনে অরণ্য অপলক দৃষ্টিতে মেঘলার ফেলে যাওয়া সেই কার্ডটার দিকে তাকিয়ে রইল। ওর পাথরের মতো হৃদয়ে কি তবে কোনো কম্পন শুরু হলো? গ্যালারি থেকে অপদস্থ হয়ে বেরিয়ে আসার পর মেঘলার দু চোখ ফেটে জল আসছিল। কলকাতার তপ্ত দুপুরে রাজপথে হাঁটতে হাঁটতে ওর মনে হচ্ছিল সব স্বপ্ন বুঝি ওখানেই শেষ হয়ে গেল। কিন্তু না, মেঘলা হার মানার মেয়ে নয়। ও ঠিক করল, বড় গ্যালারি না হলেও ও নিজের প্রতিভাকে মানুষের কাছে পৌঁছে দেবেই। পরদিন সকালে একাডেমি অফ ফাইন আর্টসের সামনের ফুটপাতে ছোট একটা জায়গায় নিজের আঁকা ছবিগুলো সাজিয়ে বসল মেঘলা। ওর পাশে একটা ছোট বোর্ড, তাতে লেখা, হৃদয়ের আলপনা, এক সাধারণ মেয়ের স্বপ্ন। পথচারীরা যাতায়াতের পথে থমকে দাঁড়াচ্ছিল। কেউ অবাক হয়ে দেখছিল, কেউ আবার দাম জিজ্ঞাসা করছিল। ঠিক দুপুরবেলা ভিড়ের মাঝে এক বিদেশি পর্যটক দম্পতি এসে দাঁড়ালেন মেঘলার ছবির সামনে। তাদের সাথে ছিলেন এক লম্বা চওড়া বাঙালি যুবক, চোখে কালো চশমা। যুবকটি মেঘলার ছবিগুলো খুব খুঁটিয়ে দেখতে লাগল, বিশেষ করে সেই বৃষ্টির বিকেলের আবছা মুখছবিওয়ালা পেন্টিংটা। পর্যটক ভদ্রলোক ইংরেজিতে বললেন, অসাধারণ, এই ছবিগুলোর মধ্যে এক অদ্ভুত প্রাণ আছে। আই ওয়ান্ট টু বাই অল অফ দেম। মেঘলা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সবগুলো ছবি? আপনি কি নিশ্চিত স্যার? যুবকটি এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, হ্যাঁ, উনি আপনার সব ছবি কিনতে চান, তবে একটা শর্ত আছে। মেঘলা উৎসুক হয়ে তাকালো। কি শর্ত? যুবকটি পকেট থেকে একটা খাম বের করে মেঘলার দিকে বাড়িয়ে দিল। আপনাকে এই ছবিগুলোর সত্ত্ব এক বড় কোম্পানির নামে লিখে দিতে হবে, আর সেই কোম্পানি এই ছবিগুলো দিয়ে একটা আন্তর্জাতিক স্তরের প্রদর্শনী করবে, যেখানে আপনার নাম থাকবে, কিন্তু ছবির পুরো নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে। মেঘলা খামটা খুলে ভেতরটা দেখল। টাকার অঙ্কটা দেখে ওর মাথা ঘুরে গেল। এত টাকাও জীবনে একসাথে দেখেনি। কিন্তু খামের ওপরে থাকা লোগোটা দেখে মেঘলার হাত কেঁপে উঠল। চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মেঘলা বুঝতে পারল অরণ্য চ্যাটার্জি আড়াল থেকে ওকে নিয়ন্ত্রণ করতে চাইছে। ও কি দয়া দেখাচ্ছে, নাকি মেঘলা শিল্পকে কিনে নিতে চাইছে? মেঘলা খামটা যুবকটির হাতে ফেরত দিয়ে দিল। ওর চোখে মুখে তখন এক অদ্ভুত জেদ। মিস্টার চ্যাটার্জিকে গিয়ে বলবেন, মেঘলার ছবি বিক্রি হতে পারে, কিন্তু মেঘলার সম্মান আর স্বাধীনতা নয়। আমি দয়া চাই না, আমি চাই স্বীকৃতি। যুবকটি অবাক হয়ে বলল, এত বড় সুযোগ আপনি হাতছাড়া করছেন? ভেবে দেখুন একবার। মেঘলা শান্ত গলায় বলল, ভেবেই বলছি। যে হাত কাল আমাকে অপমান করে গ্যালারি থেকে বের করে দিয়েছিল, সেই হাতে আমি আমার স্বপ্ন তুলে দিতে পারি না। ঠিক সেই মুহূর্তে রাস্তার উল্টো দিকে পার্ক করা একটা কালো এসইউভির ভেতর থেকে অরণ্য চ্যাটার্জি অপলক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়েছিল। ওর হাতের সিগারেটটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই। মেঘলার এই জেদ, এই আত্মসম্মান যেন অরণ্যের পাথরের মতো হৃদয়ে একটা বড় ধাক্কা দিল। অরণ্য বিড়বিড় করে বলল, এত জেদ তোমার মেঘলা?
দেখা যাক কতদিন তুমি এই লড়াই চালিয়ে যেতে পারো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মেঘলা যখন ওর ছবিগুলো গোছাতে ব্যস্ত, ঠিক তখনই পুলিশের একটা জিপ এসে ওর সামনে থামল। দুজন পুলিশ অফিসার নেমে এলেন। মেঘলার বুকটা দুরু দুরু করে উঠল। আপনি কি মিস মেঘলা? একজন অফিসার গম্ভীর গলায় প্রশ্ন করলেন। মেঘলা অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু কি হয়েছে অফিসার? আমি তো কোনো ভুল করিনি। অফিসার চারপাশটা দেখে নিয়ে বললেন, আপনার নামে অভিযোগ এসেছে। আপনি ফুটপাতে বেআইনিভাবে প্রদর্শনী করে রাস্তা আটকে রাখছেন, পাবলিক ডিস্টারবেন্স ছড়াচ্ছেন। আমাদের ওপর নির্দেশ আছে আপনার এই সব ছবি বাজেয়াপ্ত করার। মেঘলা চিৎকার করে উঠল, বাজেয়াপ্ত? কেন? আমি তো কারো ক্ষতি করছি না। কে করেছে এই অভিযোগ? অফিসার কোনো উত্তর দিলেন না। কনস্টেবলরা মেঘলার যত্নে আঁকা ক্যানভাসগুলো নির্দয়ভাবে তুলে জিপে তুলতে শুরু করল। মেঘলা আটকাতে চাইল, কিন্তু ওর কান্না আর আকুতি কেউ শুনল না। ঠিক সেই মুহূর্তে রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই পরিচিত কালো এসইউভির কাঁচটা ধীরে ধীরে নামল। অরণ্য চ্যাটার্জি। ওর মুখে এক পৈশাচিক শান্ত ভাব। ও মেঘলার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি হাসল। মেঘলা বুঝতে পারল এটা অরণ্যেরই চাল। ওকে ভাতে মারার বদলে ওর স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দেওয়ার এক নিষ্ঠুর খেলা। মেঘলা দৌড়ে গেল গাড়ির কাছে। আপনি এটা কি করলেন মিস্টার চ্যাটার্জি? আমার ছবিগুলো তো আপনার কোনো ক্ষতি করেনি। কেন কেড়ে নিচ্ছেন ওদের? অরণ্য শান্ত গলায় বলল, আমি তো আগেই বলেছিলাম এই শহরটা আমার নয়, কিন্তু আপনার ভাগ্যটা আমার কলমের ডগায় থাকে। জেদ দেখিয়ে লাভ নেই মেঘলা, ইগো দিয়ে পেট ভরে না। মেঘলার চোখে তখন আগুন জ্বলছে। আপনি মানুষ নন, আপনি একটা অমানুষ। আপনার এত টাকা আছে, তবুও আপনি একটা সামান্য মেয়ের স্বপ্ন নিয়ে এভাবে ছিনিমিনি খেলছেন। অরণ্য জানলার দিকে ঝুঁকে এলো। ওর গলার স্বর একদম নিচু। কাল সকাল 10টায় আমার অফিসে আসুন। আমার শর্ত মেনে নিলে আপনার ছবিগুলো ফেরত পাবেন, আর যদি না আসেন তবে কাল বিকালেই ওগুলো ডাস্টবিনে যাবে। চয়েস ইজ ইয়োর্স। বলেই অরণ্য গাড়ি স্টার্ট দিল। ধোঁয়া উড়িয়ে গাড়িটা চলে গেল, আর মেঘলা মাঝ রাস্তায় ধুলো আর অপমানের মাঝে একা দাঁড়িয়ে রইল। ওর দু চোখ বেয়ে তখন নোনা জল ঝরছে, কিন্তু মনের ভেতরে একটা আগ্নেয়গিরি ফুটছে। সেদিন রাতে মেঘলা ঘরে ফিরে এক ফোঁটা জলও স্পর্শ করল না। ওর সামনে শুধু দুটো পথ, হয় অরণ্যের কাছে মাথা নত করা, না হলে চিরতরে আঁকা ছেড়ে দেওয়া। মেঘলা কি করবে? ও কি পারবে অরণ্য চ্যাটার্জির অহংকার ভেঙে দিতে? পরদিন ঠিক সকাল 10টা চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিশাল কাচের বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো মেঘলা। ওর পরনে কালকে সেই ধুলোমাখা শাড়িটা নয়, আজও পরেছে একটা সাধারণ সাদা সালোয়ার কামিজ। চোখে মুখে জেদ, আর হাতে একটা বড় কালো রঙের ড্রয়িং টিউব। রিসেপশনে কেউ ওকে আটকাতে পারল না। ওর চোখের সেই আগুনের সামনে সবাই যেন থমকে গেল। সোজা লিফটে উঠে অরণ্য চ্যাটার্জির কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। সেক্রেটারি বাধা দিতে চাইলেও মেঘলা তোয়াক্কা করল না। ধড়াম করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে অরণ্য বসেছিল, হাতে কফির মগ, চোখে সেই চিরচেনা বিদ্রূপের হাসি। ও ঘড়ির দিকে তাকিয়ে বলল, 10:05। 5 মিনিট দেরি করে ফেললেন মিস মেঘলা। আপনার ছবির মায়া কি তবে কমতে শুরু করেছে? মেঘলা কোনো কথা বলল না। ও সোজা অরণ্যের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। ওর নিঃশ্বাস দ্রুত পড়ছে, কিন্তু হাত কাঁপছে না। অরণ্য কফিতে চুমুক দিয়ে বলল, শর্তগুলো খুব সহজ। আমার কোম্পানির সাথে 5 বছরের বন্ড সই করতে হবে। আপনার সব ছবি চ্যাটার্জি গ্রুপের নামে রেজিস্টার হবে, আর আপনি আমাদের অনুমতি ছাড়া কোথাও কোনো প্রদর্শনী করতে পারবেন না। বিনিময়ে আপনার সব বাজেয়াপ্ত ছবি আজই ফেরত পাবেন। মেঘলা শান্ত গলায় বলল, আর যদি আমি সই না করি? অরণ্য তাচ্ছিল্যের হাসি হাসল। তবে আপনার ওই ন্যাকামি ভরা বৃষ্টির বিকেলের ছবিগুলো এখন গঙ্গার ঘাটে পুড়ছে।
আমার নির্দেশের বাইরে এই শহরে কিছু চলে না। ঠিক সেই মুহূর্তে মেঘলা ওর হাতের ড্রয়িং টিউবটা খুলল। অরণ্য ভাবল হয়তো ও কোনো পেপার বের করছে, কিন্তু না। মেঘলা টিউব থেকে বের করল ওর সবচেয়ে দামি তুলি আর এক শিশি ঘন কালো রং। অরণ্য অবাক হয়ে বলল, এটা কি হচ্ছে? পাগল হয়ে গেছেন নাকি? মেঘলা এক মুহূর্ত সময় নষ্ট করল না। ও ঝড়ের গতিতে অরণ্যের টেবিলের ওপর রাখা সেই কোটি টাকার ফরেন ডিলের ফাইলগুলোর ওপর চওড়া এক পোঁচ কালো রং টেনে দিল। অরণ্য আর্তনাদ করে উঠল, শাট আপ! এটা কি করলেন আপনি? ইউ নো হাউ মাচ দোজ পেপার্স আর্থ? মেঘলা থামল না। ও অরণ্যের ধবধবে সাদা দেওয়ালের ওপর তুলি দিয়ে বড় বড় অক্ষরে লিখল, শিল্প কেনা যায় না। অরণ্য রাগে কাঁপতে কাঁপতে মেঘলার হাতটা সজোরে চেপে ধরল। ওদের নিঃশ্বাস একে অপরের খুব কাছে। অরণ্যের চোখে তখন খুনের নেশা, আর মেঘলার চোখে জয়ের তৃপ্তি। অরণ্য দাঁতে দাঁত চেপে বলল, আপনার হিম্মত তো কম নয়। আমার অফিসে ঢুকে আমাকেই চ্যালেঞ্জ। জানেন এর পরিণাম কি হতে পারে? মেঘলা অরণ্যের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, পরিণাম আমি জানি না মিস্টার চ্যাটার্জি, কিন্তু আজ থেকে আপনার এই বিলাসবহুল দেওয়ালটা আপনাকে রোজ মনে করিয়ে দেবে যে এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আপনার টাকা দিয়ে কেনা সম্ভব নয়। আপনি আমার ছবি পুড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার ভেতরের শিল্পীটাকে মারতে পারবেন না। অরণ্য যেন বাকরুদ্ধ হয়ে গেল। মেঘলার হাতের রঙের ছোঁয়া অরণ্যের সাদা শার্টেও লেগেছে, কিন্তু ও সেদিকে খেয়াল করল না। ও শুধু দেখল মেঘলার চোখের সেই অদম্য তেজ, যা ওর জীবনের কোনো বড় বিজনেস ডিলের চেয়েও অনেক বেশি শক্তিশালী। মেঘলা হাতটা ছাড়িয়ে নিয়ে বুক চিতিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় একবারও ফিরে চাইল না। আর অরণ্য? ও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নিজের ললণ্ডভণ্ড হয়ে যাওয়া অফিসের মাঝখানে। ওর ভেতরে তখন এক অদ্ভুত ঝড় উঠেছে। এটা কি রাগ, নাকি অন্য কোনো অনুভূতি? অরণ্য চ্যাটার্জির অফিসের সেই ধুলো আর রঙের ঝড়ের পর কয়েক ঘন্টা কেটে গেছে। অরণ্য নিজের কেবিনে একা বসে আছে। দেওয়ালে সেই কালো রঙের লেখাটা, শিল্প কেনা যায় না, যেন ওকে বিদ্রূপ করছে। ওর দামি সাদা শার্টে লেগে থাকা রঙের দাগটাও মুছল না। কেন জানি না, ওই দাগটা ওর ভেতরে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করছে। অরণ্য ওর পিএকে ডেকে পাঠালো, মেঘলার বাড়ির ঠিকানাটা বের করো, এক্ষুনি। পিএ ঘাবড়ে গিয়ে বলল, স্যার এখনই? রাত তো অনেক হয়েছে। অরণ্য চিৎকার করে উঠল, আমি বলেছি এক্ষুনি, যাও। রাত 12টা। কলকাতার নির্জন রাস্তা দিয়ে অরণ্যের গাড়িটা তীব্র গতিতে ছুটে চলল। ও মেঘলার সেই ছোট্ট ভাড়া বাড়িটার সামনে গিয়ে থামল। একটা জীর্ণ গলির ভেতরে পুরনো একতলা বাড়ি। অরণ্য গাড়ি থেকে নেমে সজোরে দরজায় ধাক্কা দিতে লাগল, মেঘলা, দরজা খুলুন, মেঘলা। ভেতর থেকে কোনো সাড়া নেই। অরণ্য আরও জোরে ধাক্কা দিল। পাশের বাড়ির এক বৃদ্ধ জানলা দিয়ে মুখ বাড়িয়ে বিরক্তির স্বরে বললেন, কাকে খুঁজছেন বাবা? ওই মেয়েটা তো সন্ধেবেলায় ব্যাগ গুছিয়ে চলে গেছে। অরণ্য থমকে গেল। চলে গেছে? কোথায়? বৃদ্ধ উত্তর দিলেন, সে তো জানি না, তবে খুব কাঁদছিল মেয়েটা। ট্যাক্সি ডেকে স্টেশনের দিকে গেল বোধহয়। অরণ্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মেঘলা চলে গেছে? ওর অহংকার কি তবে সত্যি একটা মেয়েকে শহর ছাড়া করল? ও তো শুধু ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু মেঘলা যে এভাবে হারিয়ে যাবে সেটাও ভাবেনি। ঠিক সেই মুহূর্তে অরণ্যের ফোনে একটা মেসেজ এলো, একটা অচেনা নাম্বার থেকে। মেসেজে লেখা, মিস্টার চ্যাটার্জি, আপনি আমার ক্যানভাস পুড়িয়েছেন, আমার ঘর কেড়ে নিতে পারেন, কিন্তু আমার স্বপ্নকে বন্দি করতে পারবেন না। আমি যাচ্ছি নিজের পরিচয় তৈরি করতে। যেদিন ফিরব সেদিন আপনার দয়া নয়, আপনার সম্মান আদায় করে নেব। অরণ্য ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলল। ওর মনে হলো এই প্রথম কোনো লড়াইয়েও জিতল না, বরং হেরে গেল। এক মধ্যবিত্ত মেয়ের জেদ
আজ শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানকে মাঝ রাস্তায় একা দাঁড় করিয়ে দিল। অরণ্য বিড়বিড় করে বলল, তুমি পালাচ্ছ মেঘলা? কিন্তু এই অরণ্য চ্যাটার্জির হাত থেকে পালানো অত সহজ নয়। আমি তোমাকে খুঁজে বের করবই, আর সেদিন হিসাব হবে প্রতিটি অপমানের। পরদিন সকালে অরণ্য ওর অফিসের সেই দেওয়ালটা মুছতে দিল না। ওটা ওভাবেই রইল। ও মেঘলার সেই পুড়িয়ে দেওয়া ছবিগুলোর কথা ভাবতে লাগল। আসলে কি ছবিগুলো সত্যিই পুড়েছিল, নাকি অরণ্য ওগুলো কোথাও লুকিয়ে রেখেছে? 3 মাস কেটে গেছে। কলকাতা সে বিষাক্ত ধোঁয়া আর অরণ্য চ্যাটার্জির অহংকার থেকে অনেক দূরে এখন মেঘলা। শান্তিনিকেতনের লাল মাটির পথ, দুপাশে সোনাঝুরির জঙ্গল আর বাউল গানের সুরের মাঝেও নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে। মেঘলা এখন একটা ছোট মাটির ঘরে থাকে, নাম দিয়েছে নীল অপরাজিতা। সেদিন শান্তিনিকেতনের খোয়াইয়ের মেলা বসেছে। পর্যটকদের ভিড়ে গমগম করছে চারপাশ। মেঘলা এক কোণে বসে একটা ক্যানভাসে কাজ করছিল। ওর পরনে একটা বাসন্তী রঙের তাঁতের শাড়ি, চুলে হাতখোপা আর কপালে সেই জেদি লাল টিপ। ওর আকার ধরন বদলে গেছে। এখন ওর ছবিতে শুধু অভিমান নয়, এক গভীর শূন্যতা ফুটে ওঠে। মেলার ভিড়ের মাঝে একজোড়া দামি বুটের শব্দ শোনা গেল। শুকনো পাতার ওপর মড়মড় শব্দ করে কেউ একজন মেঘলা ঠিক পেছনে এসে দাঁড়ালো। মেঘলা তুলিটা থামালে। একটা চেনা পারফিউমের গন্ধ নাকে ভেসে এলো। এই গন্ধটা ও কোনো দিন ভুলতে পারবে না। মেঘলা না ফিরেই শান্ত গলায় বলল, কলকাতার সেই বড় কাচের বিল্ডিংটা কি তবে ছোট হয়ে গেছে মিস্টার চ্যাটার্জি, যে আপনাকে এই ধুলোগালির মেলায় আসতে হলো? পেছন থেকে অরণ্যের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, শহরটা ছোট হয়নি মেঘলা, কিন্তু আমার ইগোটা বোধহয় আপনার ওই কালো রঙের পোচে একটু ফিকে হয়ে গেছে। মেঘলা ঘুরে দাঁড়ালো। অরণ্যকে দেখেও চমকে গেল। ওর সেই দামি স্যুট নেই, পরনে একটা সাদা পাঞ্জাবি, চোখের নিচে হালকা কালচে দাগ। বোঝা যাচ্ছে গত 3 মাস ও ঠিক মতো ঘুমায়নি।